আই হোপ যে আজকের এই অনুষ্ঠানটা আপনারা যারা দেখবেন তারা এনজয় করবেন এবং মামুন ভাইয়ের কাছ থেকে অনেক আর্কিটেকচারাল অনেক খুঁটিনাটি বিষয় এবং অনেক গল্প, অনেক মেমোরি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। রিয়েল এস্টেট রিভিল উইথ মিজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম মিজান। আর আজকে আমার সঙ্গে গেস্ট হিসেবে আছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য ফেমাস আর্কিটেক্ট মোহাম্মদ মামুনুর রহমান, যিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর বুয়েট থেকে কৃতিত্বের সাথে 96 আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট থেকে পাশ করেছেন। আর বর্তমানে ওনার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে আছে বরিশাল ক্যান্টনমেন্ট, বিএনএস শেরে বাংলা পটুয়াখালী এবং বিএনএস মংলা সহ আর অনেক বড় বড় স্পেশালি ক্যান্টনমেন্ট বেজ অনেকগুলো বড় কাজ বাংলাদেশের, যেগুলো আগে আমাদের দেশের আর্কিটেক্টরা করতেই সাহস পেতেন না এবং বড় প্রজেক্টগুলো সাধারণত বাইরে থেকে ডিজাইন করে আনা হতো। সেই ডিজাইনগুলো যারা করছেন তাদের মধ্যে মামুন ভাই অন্যতম। মামুন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আই হোপ যে আজকের এই অনুষ্ঠানটা আপনারা যারা দেখবেন তারা এনজয় করবেন এবং মামুন ভাইয়ের কাছ থেকে অনেক আর্কিটেকচারাল অনেক খুঁটিনাটি বিষয় এবং অনেক গল্প, অনেক মেমোরি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমেই মামুন ভাই আপনার শৈশবের কথা জানতে চাই। আপনি পড়াশোনা কোথায় করেছিলেন, ছোটবেলা কোথায় কেটেছিল, তারপর বুয়েটে কিভাবে আসলেন, তারপর বুয়েট থেকে শেষ করলেন কিভাবে, এবং আপনার কি আর্কিটেকচারটা ছোটবেলা থেকেই আপনার কোনো প্যাশন প্যাশন ছিল ছিল না কিনা? কিভাবে ঢুকলেন, এই টোটাল গল্পটা যদি আমার অডিয়েন্সের জন্য আপনি একটু বলেন। জি, ধন্যবাদ। আমি আমার জন্ম সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের একটা ছোট পাড়ায়, ওটার নাম মুক্তার পাড়া। আচ্ছা তবে যদিও ওইটা ছোট একটা জায়গা, কিন্তু আমাদের পাড়াটা ছিল সিরাজগঞ্জ শহরের খুবই বিখ্যাত একটা জায়গা। এবং আচ্ছা। এখানে ছোটবেলায় আমরা শুনতাম যে আমাদের পাড়াতে ১৭ জন এমবিবিএস ডাক্তার আছে। একটা পাড়াতেই ১৭ জন এমবিবিএস ডক্টর। এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু কোনো কোনো শহরেও থাকে না এত। জি, জি, শহরেও থাকে না। আমার একটা বাসা পড়ে ডক্টর এম এ মতিন, আচ্ছা। একসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। উনার বাসা, আ পেট্রোবাংলার চেয়ারম্যানের বাসা, ও সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের চেয়ারম্যানের বাসা। তো আমাদের জায়গাটা খুবই শিক্ষিত একটা জায়গা। আচ্ছা, তো ওখানে আমার জন্ম। আমি ক্লাস ৭ পর্যন্ত সিরাজগঞ্জেই লেখাপড়া করেছি। আচ্ছা। তারপর আমি চলে গেলাম রাজশাহী ক্যাডেট কলেজে। হুম, হুম। ক্লাস ৭ থেকে আপনি রাজশাহী ক্যাডেট রাজশাহী কলেজে ক্যাডেট চলে কলেজে গেলেন। চলে গেলাম। ওখানে আমার লেখাপড়া শুরু। তো ক্যাডেট কলেজ পার হওয়ার পরে আমি আসলাম বুয়েটে। বুয়েটে আমরা অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে আমি দুটোতেই, বুয়েটে এবং ঢাকা ইউনিভার্সিটি, দুটো জায়গায় চান্স আচ্ছা। পেয়েছিলাম। তো আমার মনে একটু ইচ্ছা ছিল যে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো হুম, হুম। অথবা অ্যাপ্লাইড ফিজিক্সে। তো হয়তো আমার ইয়েতে হয়নি। আচ্ছা। আঁকাঝোঁকাতে আমার বেশ একটা আগ্রহ ছিল। হুম, হুম। সেইজন্য হয়তো আর্কিটেকচারে হয়ে গেছে। তো আর্কিটেকচার হওয়ার পরে আমি মনে করলাম যে আমার জন্য সুইটেবল একটা সাবজেক্ট। আমরা যখন লেখাপড়া করছিলাম তখন আবার এরশাদ ভ্যাকেশন একটা শুরু হলো, আচ্ছা, এরশাদের আচ্ছা। বিরুদ্ধে আন্দোলন। হ্যাঁ, হ্যাঁ। তো ওই সময়টা আমরা মানে এটা হচ্ছে পেয়েছিলাম যখন আপনি বুয়েটে ছিলেন। যখন আমি এটা বুয়েটে কোন ছিলাম। ইয়ারের দিকে মনে হয়? 90 তে। 90 তার মানে আপনি বুয়েটে ভর্তি হয়েছেন কি 90 তেই? 90 তেই। ও আপনারা যখন ভর্তি হলেন তখন থেকেই এই তখন থেকেই আন্দোলন শুরু ভ্যাকেশন হলো। ট্যাকেশন তো আন্দোলন-টান্দোলন এসব বেশ চলছিল। মজার কিছু দিন গেল। হুম, হুম। তো আমরা বের হয়েছি 96 এ। আমাদের ১ আচ্ছা। বছর বেশি লেগেছে। ৫ বছরের কোর্স, আমাদের ৬ বছর লেগেছে। তো তারপর থেকেই আমার স্থাপত্য জীবন শুরু। আমার কাছে মামুন ভাই একটা আপনাকে একটু জানতে চাই যে ধরেন যারা বুয়েট থেকে পাশ করে অনেকেই আমরা দেখি যে বুয়েট থেকে পাশ করে তারা দেশের বাইরে চলে যায়, দেশের বাইরে ক্যারিয়ার ডেভেলপ করতে চায়। আপনারও তো এই ধরনের সুযোগ নিশ্চয়ই ছিল। তো আপনি কেন বাংলাদেশে এটাকে মানে সিলেক্ট করলেন যে আপনার পরবর্তী প্রফেশনাল লাইফ বা সবকিছুর জন্য? এই সুযোগটা নিজের যে দেশকে কেন সিলেক্ট করলেন? জি, জি, জি। যদিও খুব মানে প্রশ্নটা খুব হয়তো জি, জি, অড জি। লাগছে না, যে না, নিজের ঠিকই দেশকে কেন? আছে। এই অ্যাকচুয়ালি সুযোগটা মোস্ট অফ দ্যা যারা বাংলাদেশের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারাই তো বুয়েটে চান্স পায়। এবং তাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড বুয়েট থেকে যে ছেলেমেয়েগুলো বের হয় তাদের একটা ডিমান্ড থাকে। সো তারা চাইলে কিন্তু বাইরে তাদের ক্যারিয়ার সেটেল করতে পারে এবং অনেকে সেটা করেও। বাট আপনি যান নাই। হোয়াট ইস দ্য রিজন? আমি আসলে বিদেশে যে যাইনি এটা ঠিক না। আমি একসময় ইমিগ্রেশন নিয়ে কানাডায় চলে গিয়েছিলাম আমার ফ্যামিলি সহ। তো আমি ওখানে ২ মাস কাটানোর পরে মনে হলো আসলে মানে এই এটা কি আপনি জায়গাটা যখন বুয়েট থেকে বের হলেন তারপর পরই? আ ৩-৪ বছর পরে। আচ্ছা, আচ্ছা। মানে কিছুদিন বাংলাদেশে কিছুদিন বাংলাদেশে ক্যারিয়ার প্র্যাকটিস করার পরে করার আপনি পরে। চলে যেতে চেয়েছিলেন। তো যেয়ে আমার মনে হয়েছে এই জায়গাটা আমার না। কেননা আমি এখানে আমাদের প্রচুর বুয়েটিয়ান বড় ভাই, হুম, হুম। আশেপাশের লোকজন যাদেরকে দেখতাম, বেশিরভাগ লোক অড জব করত।
আচ্ছা, মানে নিজের ট্র্যাকের বাইরে কাজ করতো। মানে বুয়েট থেকে পাশ করে যাওয়ার পরে ওখানে তারা আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং কাজগুলো আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং তাদের করতো না, নিজেদের কেউ ট্র্যাকে থাকতে হয়তো পারছে না। হ্যাঁ, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ দোকানে কাজ করছে, আচ্ছা, বা অন্য ট্র্যাকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে ওখানে কম্পিউটারে কাজ করছে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। হুম, জীবন হুম, ধারণটা একটা জিনিস এবং জব স্যাটিসফ্যাকশনটা আরেকটা জিনিস। 100%। তো তারপরে আমি ২ মাস পরেই আমি আবার ব্যাক করেছি। ও মাত্র ২ মাস কানাডায় থেকে আপনি ফুল ফ্যামিলি সহ কানাডায় যেয়ে আবার চলে আবার মাত্র আসছি। ২ মাস থেকে জি, আবার চলে আবার এসেছেন চলে দেশে। আসছি। এসে আবার বাংলাদেশে শুরু করলাম। আচ্ছা। শুরু করে আস্তে, আস্তে কাজ করতে, করতে আজকে আমি মানে বাংলাদেশে আপনি যেই স্বপ্নটা অ্যাকচুয়ালি মানুষ একটা স্বপ্ন নিয়ে কানাডায় যায় বা বিদেশে যায়, আপনিও গিয়েছিলেন। ২ মাস পরে আপনি নিশ্চয়ই তার চাইতে আরো বড় কোনো স্বপ্ন নিয়ে বাংলাদেশে ফেরত এসেছিলেন। তো আপনি যেই স্বপ্নটা নিয়ে বাংলাদেশে এসেছিলেন, আপনি কি মনে করেন যে আপনি এখন সেই সঠিক ট্র্যাকেই আছেন? সঠিক ট্র্যাকে আছি এইটা ঠিক বলতে পারবো না। বাট আমি আমার কাজ এবং আমার আমার পরিসর নিয়ে আমি হ্যাপি। আমি বাংলাদেশে যে লেভেলে কাজ করছি, হুম, আমি হুম। সেই হিসাবে বলা যায় যে আমি ট্র্যাকেই আছি। অমর ভাই, আমি জানি যে আপনি রিসেন্ট কিছু কাজ করছেন যেগুলো একটা সিটির মতো, একটা টাউন প্ল্যানারের মতো। আপনি নট অনলি আর্কিটেক্ট, আপনি অ্যাকচুয়ালি কাজ করছেন অ্যাজ এ একটা সিটি প্ল্যানার হিসেবে। যেমন একটা ক্যান্টনমেন্টের কাজ যখন করতে হয়, তখন এখানে রেসিডেন্সিয়াল যেমন করতে হয়, সেখানে কমার্শিয়াল কিছু বিল্ডিং থাকে, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ জোন থাকে, প্লাস আরও তাদের সিক্রেট অনেক কিছু ব্যাপার থাকে, ডাটা সেন্টার থাকে, এটা সেটা, এবং তাদের কোথায় লেক হবে, কোথায় রোড হবে, কোথায় এন্ট্রি হবে, কোথায় এভরিথিং, মানে একটা লাইক এ সিটি। সো আপনি যখন একটা টাউন প্ল্যানিং এর মতো একটা কাজ করেন, ইটস এ হিউজ জব। এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে, এগুলো করে আপনি করছেন। এবং আমরা আগে দেখতাম যে বড় বড় কাজগুলো বাইরের দেশের আর্কিটেক্ট থেকে করানো হতো বা এটা, সেই কাজগুলো আপনারা করছেন চ্যালেঞ্জ নিয়ে, এবং নিশ্চয়ই আপনি ভালো করছেন বলেই আপনি বরিশাল ক্যান্টনমেন্ট করার পরে আবার পটুয়াখালী বিএনএস এর বাংলা করেছি। বিএনএস এর বাংলাটা করেছেন, এখন আবার বিএনএস বাংলা করছি বিএনএস আমরা। বাংলাটা করছেন। তারপরে বিএনএস এর বাংলা আমার ১৮০০ কোটি টাকার প্রজেক্ট। আচ্ছা। তারপর বিএনএস বাংলা এখন ৮০০ কোটি টাকা আছে। এটা এটা হয়তো বেড়ে ১,০০০ কোটি টাকা হয়ে যাবে। তো এগুলা আসলে হিউজ প্রজেক্ট, হিউজ ইনভলভমেন্ট। কিন্তু এটা তো আমরা একা করি না। একটা ফুল আমাদের টিম থাকে, ইলেকট্রিক্যাল হ্যাঁ, ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক থাকে, স্ট্রাকচারাল প্লাম্বিং থাকে, ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল থাকে, বাংলাদেশের সেরা সেরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমাদের কাজ সাথে কাজ করে। করে। মামুন ভাই, আমি জানতে চাচ্ছি, ধরেন ইদানিংকার যে বিল্ডিং গুলো দেখা যায়, আগেকার যে বিল্ডিং এর ধরনগুলো থেকে কিন্তু অনেক ডিফারেন্ট এখন। বিল্ডিং এর অ্যাপ্রোচ, বিল্ডিং এর হাইট, বা বিল্ডিং এর আপনি এলিভেশন বলেন, সবকিছু একটা নতুন একটা ধাঁচ তৈরি হয়েছে ইদানিং। গ্লাসের ব্যবহার অনেক বেশি হচ্ছে, কোথাও কোথাও ফেয়ার ফেস হচ্ছে, বা এই যে মানুষের টেস্টের যে পরিবর্তন হচ্ছে, এইটা আপনারা কিভাবে এটার সঙ্গে মানে অ্যাকোমোডেট করছেন? যে আপনি ধরেন ১০ বছর আগে যে ডিজাইনটা করতেন, এখন তো নিশ্চয়ই ডিজাইনটা ওইভাবে করেন না। এইটা কিভাবে আপনাদের চেঞ্জ গুলো হচ্ছে একটু মানুষ বিষয়টা যদি। যে কোনো প্রফেশনে কাজ করে না কেন, সবসময় নিজেকে আপগ্রেড করতে হয়। হুম, হুম, সময়ের সাথে সাথে সময়ের মতো করে কাজ করতে হয়। বাংলাদেশের কনটেক্সটে আমি বলবো যে বাংলাদেশে আর্কিটেক্ট যারা কাজ করছে, হুম, হুম। ওনারা খুবই ভালো কাজ করছে। আপনি ধরেন তার মধ্যে গুলশান আপনিও একজন, আপনি অনেক ভালো ভালো কাজ গুলশান করছেন। এভিনিউতে আপনার বেশ কিছু কাজ আমি আপনি নিজে হাঁটেন এবং দুদিকে তাকান, হুম, হুম, আপনি দেখতে পারবেন গুলশান এভিনিউটা অন্যরকম লাগে, মনে হয় না আমি বাংলাদেশে আছি। এবং correct। আমাদের অনেকগুলো প্রজেক্টই এখন এরকম যে আহ, মানে বাংলাদেশের আমরা যেটা দেখে অভ্যস্ত তার চেয়ে হুম, হুম, অনেক ভালো কাজ করছে আমাদের আর্কিটেক্টরা, ইঞ্জিনিয়াররা। এটা আমাদের ডেভেলপমেন্ট। এবং আমাদের এখন তো প্রায় ৮-১০টা ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার ডিপার্টমেন্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রিক্যাল আছে, হুম, হুম। প্লাম্বিং আছে, আর আরও আনুষঙ্গিক আরও অনেক কিছু আছে। তো এখন আমরা অনেক স্কিল ডেভেলপ করে ফেলেছি অলরেডি। এবং আমরা আশা করি যদি আমাদের ছেলেমেয়েরা ওইভাবে বাইরে না যায়, দেশের জন্য কাজ করে, তাহলে ওরা আরও ভালো কাজ করতে পারবে। এবং মামুন ভাই, এখানে তো ফ্রিল্যান্সিং করার সুযোগ আছে। ধরেন আপনি বাংলাদেশে একজন আর্কিটেক্ট হিসেবে আপনি তো শুধু বাংলাদেশের কাজই করতে হবে নট নেসেসারি, আপনি এখানে বসে দেশের বিদেশের বাইরের কাজগুলো কাজগুলোও করা করতে পারেন, যেতে এবং পারে, অনেকে সেটা বোধহয় করছে ইদানিং। তারা অনেকেই বাংলাদেশে করছে। বসে, আমি কয়েকজন আর্কিটেক্ট চিনি যারা বাংলাদেশে বসে ইন্টারন্যাশনাল অনেক বড় বড় কাজ অনেক বড় করছে, বড় কাজ। এবং তারা বাংলাদেশি, এবং তারা বাংলাদেশে বসেই কাজগুলো করছে। সো আমরা আমাদের এই আর্কিটেকচারাল টিম নিয়ে বা ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে কিন্তু আমরা একটা প্রাউড ফিল করতে পারি, আমরা একটা গর্ব করতেই পারি অবশ্যই যে আমি আমাদের। অ্যাজ অ্যান আর্কিটেক্ট আমি বলতে পারি যে আমাদের বড় ভাই, ছোট ভাই অনেকেই অনেক ফেমাস কাজ করছে যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। একদম।
তো এবং বেশ কিছু পুরস্কারও বোধহয় এর মধ্যে আমাদের আমাদের কিছু যেটা নিয়ে আর্কিটেক্ট আসছে, হ্যাঁ, ভালো ভালো পুরস্কার পাচ্ছে, পেয়ে আন্তর্জাতিক যাচ্ছে, অঙ্গন থেকে। ট্রাই করছি আমরা সবাই। তো আমাদের আর্কিটেকচার অনেক ডেভেলপ করেছে, এটা এটা আমি গর্বের সাথেই বলতে পারি। এবং ভাই একটা ধরেন আমি যে বাড়িটাতে থাকি, মানুষের অ্যাটিচিউড, তার বিহেভিয়ার, এগুলো সে যেখানে বসবাস করে সেটা তার সাইকোলজির উপরে বা তার কোনো মনস্তাত্ত্বিক প্রভাব কি ফেলে, বা একটা ভালো বাড়ি কিভাবে একটা মানুষের মোটিভেট করতে পারে কাজের জন্য বলেন, বা তার। এটা তো খুবই একটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ, হ্যাঁ। যে আপনি যদি একটা সুন্দর গান শুনেন আপনার মনটা ভালো হয়ে যায়। একটা সুন্দর লাইটিং থাকলে, সুন্দর একটা পরিবেশ থাকলে, ক্লিন একটা জায়গায় থাকলে আপনি অবশ্যই আপনি মানসিকভাবে অনেক শান্তির মধ্যে থাকবেন। কাজেই বাড়িটাকে যদি আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নেন, যে জিনিসগুলো আপনি পছন্দ করেন সেগুলো সবসময় যদি আপনার আশেপাশে থাকে, অবশ্যই আহ, আপনার ভালো লাগবে এবং ইটস এ পার্ট অফ আর্কিটেকচার। এবং একজন আর্কিটেক্ট এই জিনিসগুলো মাথায় রেখেই ডিজাইনটা করেন। উনি শুধু অবশ্যই। ঘর বা কিচেন বা টয়লেট আসলে না না করেন না, না, উনি না। যিনি ক্লায়েন্ট তার সাইকোলজি বোঝান। যেমন আপনি প্রথমেই বলছিলেন যে আপনারা যেই মহল্লাতে বড় হয়েছেন ওখানে 18 জন ডক্টর ছিল। পেট্রো বাংলার চেয়ারম্যান ছিলেন ডক্টর এম এ মতিন, স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার বাসা ওকে, আমার তো এক ওনারা থাকার দুইটা বাসা কারণে পরে। আপনারা যে ছোটবেলায় মোটিভেটেড হয়েছেন এবং আপনাদের মধ্যে একটা বড় ড্রিম তৈরি হয়েছে। সো আপনি যে জায়গাটা থাকছেন সেটা কিন্তু আপনার ড্রিম বা অ্যাম্বিশন তৈরিতে অনেক ধরনের রাইট। প্রভাব ফেলে। হতে পারে সেটা পজিটিভ, হতে পারে একটা নেগেটিভ। সো আমি মনে করি যে একটা মানুষের তার ক্যারিয়ার তৈরির জন্য বা একটা ভালো মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য বা আমার সন্তানদেরকে অ্যাম্বিশাস করার জন্য একটা ভালো পরিবেশ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষেত্রে আর্কিটেক্ট একটা অনেক বড় ভূমিকা বোধহয় আছে। অবশ্যই একটা আহ, ভালো পরিবেশের মধ্যে একটা বাচ্চা বা একটা মানুষ বেড়ে উঠলে সে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে সব। এবং ভাই আমি আপনার কাছে জানতে চাই, আমাদের দেশে এখন একটা ট্রেন্ড আছে, বিশেষ করে মফস্বল শহরগুলোতে, আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের কাছে একজন বাড়িওয়ালা সে 5 কোটি টাকা খরচ করে একটা বাড়ি করবে, কিন্তু সে আর্কিটেক্টের কাছে যায় না, ইঞ্জিনিয়ারের কাছে যায় না। সে করে কি, নিজে নিজে একটা পেন্সিল স্কেচ করে, একজন কন্ট্রাক্টর ডাকে, সে বলে স্যার আমি তো 15টা বিল্ডিং করছি, আমার অভিজ্ঞতা আছে, 20টা আমি 40 বছর চুল পাকায় ফেলছি, সো আপনার ইঞ্জিনিয়ার লাগবে না, আমি সব করে দিচ্ছি। ওরা নিজেরা নিজেরা একটা বিল্ডিং করে। এই যে তারা আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার কাছ থেকে দূরে থেকে তারা মনে করে যে এই কনসালটেন্ট ফিসটা দেওয়ার দরকার নেই, এতে কি আসলে তারা এই টাকাটা তাদের সেভ হয়, কোনো উপকার হয়, নাকি এটাতে অ্যাকচুয়ালি তাদের কি হয়? আমি একটু আপনার কাছ থেকে এটা জানতে চাই। একটা বিল্ডিং কনসালটেন্সিতে বিভিন্ন পার্ট থাকে, আর্কিটেকচারাল পার্ট, স্ট্রাকচারাল পার্ট, ইলেকট্রিক্যাল পার্ট এবং প্লাম্বিং এর পার্ট। একটা আর্কিটেক্ট মেইনলি তার বাসার স্পেস ম্যানেজমেন্ট করে। ধরেন 1000 স্কোয়ার ফিট বা 2000 স্কোয়ার ফিটের একটা বাসা, একটা আর্কিটেক্টের কাছে গেলে স্পেসটা অনেক সুন্দর করে সে ডিস্ট্রিবিউশন করে, কোনো নেগেটিভ স্পেস থাকে না এবং পুরো জায়গাটা ইউজ হয়। পাশাপাশি যেটা হয়, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যখন এটার স্ট্রাকচারাল ডিজাইন করে তখন সে ইকোনমিক্যাল ডিজাইন করে, যেটা দরকার সেটা দেয়। আমার যেখানে রড দরকার নেই সেখানে তারা সে দেয় না। আননেসেসারি রড আননেস দেবেও না, আবার যেখানে যেখানে প্রয়োজন সেখানে প্রয়োজন কমাবেও না। সেখানে কমাবে না। ফলে হয় কি, হয়তো অ্যাপারেন্টলি মনে হয় যে ইঞ্জিনিয়ার আমার কিছু রড বেশি দিয়েছে বা এটা করেছে, কিন্তু সেটা হয় না। ওভারঅল চিন্তা করলে দেখা যায় যে আহ, কোনো এক্সপার্ট লোক যদি কখনো কাজ করে অবশ্যই সেখানে অনেক সেভ হয়। এবং ভাই আমি জাস্ট আপনার সঙ্গে শেয়ার করার জন্য, রিসেন্ট একটা বিল্ডিং নিয়ে একটা প্রবলেম আমার কাছে এসছে। তাদের 10 তলা একটা বিল্ডিং, আমি টেকনিক্যাল কারণে বিল্ডিংটার নাম বলছি না এই মুহূর্তে, ঢাকার মধ্যেই 10 তলা একটা বিল্ডিং, ওইটা 100 কোটি টাকার প্রজেক্ট। এই বিল্ডিংটা 7 তলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু কোনো ইলেকট্রিক্যাল ওয়্যারিং করেনি, ছাদ ঢালাই ঢালাই 7 তলা পর্যন্ত শেষ। এখন তারা বুঝতে পারছে যে ইলেকট্রিক ওয়্যারিং ছাড়া বিল্ডিংটা হয়ে গেছে, কারণ ওই বিল্ডিংটার সুপারভিশন করার জন্য কোনো ইঞ্জিনিয়ার ছিল না। ওই একজন কন্ট্রাক্টর সাহেবকে অ্যাপয়েন্ট করা হয়েছে, উনি ওনার মতো করে করছে। এবং এখন কি হবে, যে এই যে যে নতুন করে ইলেকট্রিক ওয়্যারিং করা বা নতুন করে ডাক্ট তৈরি করা বা ট্রে ট্রে তৈরি করে করা, সো তার জন্য অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। অনেক এক্সপেন্সিভ হবে, অনেক নাম্বার ওয়ান। ক্ষতি নাম্বার হবে টু, আমরা বিল্ডিংটার। যেটা দেখলাম যে সেখানে এত পরিমাণ রড ইউজ করা হয়েছে যে ওই বিল্ডিংটা 18 তলা করতে পারবে। এখন এই যে বাড়তি রডগুলো দিয়ে যে ওনার যে খরচটা বাড়ালো, উনি হয়তো ওরকম কোনো প্রফেশনাল কারোর কাছে যায় নাই বা ইয়ে করে নাই, তাতে আলটিমেটলি কিন্তু উনি যে কনসালটেন্সি ফিটা দিতেন তার থেকে ডাবল কিন্তু ওনার খরচ হয়েছে। খরচ হলো, এবং উনি একটা ক্ষতির মধ্যে পড়লেন। সো অ্যাকচুয়ালি যে যেটার জন্য প্রফেশনাল তার কাছে যাওয়াটাই বোধহয় বেটার, তাতে খরচটাও কমে এবং বিল্ডিংয়ের লংজিভিটিটাও বাড়ে। এবং আপনি যেটা আর একটা কথা বলছেন যে প্রপার ইউটিলাইজেশন, যে একটা জায়গায় আমি একটা
বারান্দা দিয়ে দিলাম পশ্চিম দিকে, দুপুরের পরে কি হয় ওখানে সে রোদ পড়ে, একজন তো কখনো যে ওই পশ্চিম পাশে বারান্দায় দাঁড়াতে পারবে না, তাই না? একজন আর্কিটেক্ট এগুলো চিন্তা করে যে আমি আসলে প্রকৃতির শীতকালে কি হবে, গরমকালে কি হবে, সূর্যটা কোন দিক দিয়ে যাবে, বাতাসটা কোন দিক দিয়ে আসবে, তাই না? একজন সাধারণ যে মিস্ত্রি সে 50 বছর কাজ করলেও তো এই টেকনিক্যাল ব্যাপারগুলো সে বুঝবে না ব্যাপারগুলো কখনো, সে জানে না। তাই না? আসলে আমাদের লেখাপড়াটাই এটার উপরে। কাজেই মানে একটা স্কিল লোক অবশ্যই অনেকগুলা সুবিধা করে দিবে হ্যাঁ, রাদার দ্যান এ মিস্ত্রি। যে আপনি বললেন যে ইলেকট্রিক্যাল সে ডিজাইনই করে নাই বা ইলেকট্রিক্যাল লাইনই হ্যাঁ, রাখে নাই। এখন এইটা করতে গেলে পুরা বিল্ডিং কাটতে হবে, ইলেকট্রিক্যাল লাইন ঢুকাতে হবে। এতে পুরা বিল্ডিং এর ক্ষতি হবে। এটা একটা বিরাট ডিজাস্টার জাস্ট এবং এক্সপেন্সিভও। এবং এক্সপেন্সিভ। তো কাজে এটা সো যার অবশ্যই কাজ তাকেই করাই ভালো, মানে অবশ্যই অ্যাকচুয়ালি এক্সপার্ট লোকের কাছে ডক্টরের যাওয়া কাজ ওই উচিত। ফার্মেসি কম্পাউন্ডারকে দিয়ে ফার্মাসিস্ট করানো উচিত না। করানো। ভাই আমরা আপনার সঙ্গে গল্প করে অনেক ভালো লাগলো আজকে। এই আড্ডাটা আরো বেশিক্ষণ করতে পারলে আমার কাছে ভালো লাগতো, নিশ্চয়ই আমরা আরেকদিন করবো। বাট প্রোগ্রামের একদম শেষ দিকে এসে আমি আপনার কাছ থেকে জুনিয়র যারা আর্কিটেক্ট, যারা এখন তাদের আর্কিটেক্ট হিসেবে নিজেদেরকে তারা প্রফেশনালি তারা যেতে চাচ্ছে এই ক্যারিয়ারে, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। আমাদের দেশটা আমরা যদি সবাই লেখাপড়া করে বিদেশ চলে যাই, এরকম ট্রেন্ড থাকে, তাহলে দেশটা গড়বে কারা? তো আমরা যারা ভালো জায়গায় লেখাপড়া করেছি, ভালো জিনিসগুলো জানি এবং দেশটাকে সুন্দর করতে পারি, যারা ক্যাপাবল, তারা যদি দেশে থেকে কাজগুলা করি, তাহলে আমার মনে হয় দেশটা আস্তে আস্তে আরও ভালোর দিকে যাবে। এবং আমাদের দেশটা ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং কান্ট্রিতে কাজের অভাব নাই। আমাদের জেলা শহরগুলো এখন প্রচুর কাজ হচ্ছে, গ্রামে গঞ্জেও মানুষ অনেক সুন্দর সুন্দর বাসা করছে, অনেক ভালো ভালো প্রজেক্ট হচ্ছে। এখন অলমোস্ট সবাই আর্কিটেক্টদের কাছে আসে। তো আমি সবাইকে অনুরোধ করব যে তারা যেন দেশে থেকে ভালো ভালো কাজগুলা করে এবং দেশের জন্য কাজ করে। ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রামটা যারা আজকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে সময় দেওয়ার জন্য। নেক্সটে দেখা হবে অন্য কোনো গেস্টকে নিয়ে অন্য কোনো সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।